প্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার একজন অত্যন্ত প্রিয় মানুষ, এবং আজকের বিষয় হিসেবে আমরা নির্বাচন করেছি এমন একটা বিষয়, যে বিষয়টা নিয়ে এখনো বাংলাদেশে আলোচনা শুরু হয়নি। আগে আমাদের অতিথিকে পরিচয় করিয়ে দিই। ডক্টর এবাদুর রহমান আমার বন্ধু, আমরা ওনাকে এবাদ বলে ডাকি। উনি একজন লেখক, একজন কালচারাল থিওরিস্ট, ফিল্ম মেকার, কিউরেটর। তাহলে আমরা একটা পেলাম যে বাংলা একাডেমি কংক্রিট কি করতে পারে। এর পাশাপাশি আর দুটো ইনস্টিটিউট আপনি বললেন। ইসলামিক ফাউন্ডেশনটা ফিরে আসি। ইসলামিক ফাউন্ডেশন কি কংক্রিট কাজ করতে পারে এখন এই বিপ্লবের, আন্দোলনের, গণ অভ্যুত্থানের পার্সপেক্টিভে? আচ্ছা, এখানে একটা মজার কথা বলি, সেটা হলো যে ইসলামিক ফাউন্ডেশনের বেশিরভাগ যেগুলো বই আছে, যেগুলো ওরা ছাপান, বেশিরভাগ বলছে মানে এদের যে বেস্ট সেলার, এটা কিন্তু ধরেন তথাকথিত সেকুলার সাহিত্য যেগুলো বিক্রি টিক্রি হয়, এতে মানে এটা কিন্তু একটা খুব শক্তিশালী সংগঠন। হ্যাঁ, যেরকম আমি মোহাম্মদ আসাদ, তালাল আসাদের বাবা, ওনার আত্মজীবনী মক্কার পথে, এটা শায়ালির অনুবাদ করা, এটা ইসলাম ফাউন্ডেশনে বের করা, আমি পড়ছিলাম। তো এইটা তো একটা আন্ডারগ্রাউন্ড বেস্ট সেলার। বাংলা ভাষার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বেস্ট সেলার হচ্ছে তাসকিরাতুল আউলিয়া, মুকসিদুল মুমিনিন। হ্যাঁ, এইগুলা কিন্তু মুশকিল হচ্ছে এগুলা, আর এগুলা তো ধরেন একটা আধুনিক, হ্যাঁ, একটা ছেলে যে ইউনিভার্সিটি, সে বাঙালি মুসলিম, ওর ওর দৃষ্টি তো সম্মুখমুখী, ও তো এই বইগুলো পড়বে না, ওইগুলার আপডেট হয়নি আজ পর্যন্ত। নিয়ামুল কোরআন যেটা ঘরে ঘরে আছে, আমরা সবাই জানি যে দর্শনের একটা থিওরিটিক্যাল সাইড যেরকম আছে, দর্শনের একটা প্র্যাকটিক্যাল সাইড আছে, যেটা হচ্ছে এথিক্স এবং এস্থেটিক্স। বাঙালি মুসলমানের এথিক্স এর একটা বড় অংশ আসে কিন্তু এই নিয়ামুল কোরআন থেকে, নামাজ শিক্ষা থেকে, বেহেস্তি জিওর থেকে। হ্যাঁ, যে স্বামী স্ত্রী কিভাবে চলবে, হ্যাঁ, তাদের মরাল মরাল না এথিক্যাল, তাদের স্পিয়ারতে কি হবে, এগুলার কোনো আপডেট নাই। এবং সবচেয়ে বড় কথা, এই মুহূর্তে ধরেন, এই যে আমি ট্র্যাডিশনালিজমের কথা বলছি, এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে ইম্পর্টেন্ট ট্র্যাডিশনাল স্কলার হচ্ছে মোহাম্মদ নাসির হোসেন, আমেরিকাতে থাকে। তো আমি তো চাবো যে আমাদের এই আলোচনাটা নাসির হোসেনের সাথে হোক, ইসলামিক ফাউন্ডেশন নাসির হোসেন নিয়ে আসবে, এইটা আমরা এরকম লাইভ হচ্ছে, লাইভ হবে, এইটা আমরা ট্রান্সলেট করে বই করব, এবং আমাদের যারা জ্ঞানী মানুষ আছে ওইটা তারা তাফসীর তৈরি করবে, এটা নিয়ে আবার সেমিনার হবে। এইভাবে একটা কালচারকে আমরা উজ্জীবিত করতে পারবো যে এই মুহূর্তে আমার বড় সমস্যাগুলো কি, আমার পরিচয় নিয়ে আমার সমস্যাগুলো কি, বাঙালি পরিচয় এবং মুসলমান পরিচয় আমরা তো মিটাই ফেলছি, কিন্তু মানুষ ভাবতেছে যে আমরা তো মিটাতে পারিনি। হ্যাঁ, ভারতীয়রা ভাবে, অনেকে ভাবে। তো দ্বন্দ্বগুলা কোথায়? হ্যাঁ, আমরা যে ওনারশিপ গুলা করতে যাচ্ছি, সেখানে বাঙালি পরিচয় মুসলমান পরিচয়ের দ্বন্দ্বগুলা কোথায়? সেই দ্বন্দ্বগুলাকে আমরা বৈশ্বিক দৃষ্টিতে কিভাবে দেখবো, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আমাদের জেনুইন ইতিহাস রচনা করা। আমাদের তো ইতিহাস রচনা করা হয়নি, এবং আমাদের ইতিহাস রচনা করতে যে মেট্রিক গুলা লাগবে, যে বর্গ মুদ্রা গুলা লাগবে, এটা দেবেশকে দিয়ে হবে না, এটা গায়ত্রী স্পিভাকের সাবালচারণ চিন্তা ভাবনা দিয়ে এটা হবে না, এটা রণজিৎ গুহকে দিয়ে হবে না, এটা আমাদের ঠিক করতে হবে। হ্যাঁ, ওনাদের তথ্য উপাত্ত গবেষণা আমাদের কাজে লাগবে, কিন্তু উপন্যাস, এটা তো উপন্যাস না, তাই না? এটা তো আমরা ইতিহাস রচনা করতেছি। এখানে তথ্যকে তো ইন্টারপ্রেট করতে হবে, তথ্যকে তো প্রসেস করতে হবে মেথোডোলজি দিয়ে, এই মেথোডোলজিটা আমাদের ডেভেলপ করতে হবে। হ্যাঁ, এটা পার্থ চট্টোপাধ্যায়কে দিয়ে আমরা করাইতে পারবো না। এই যে আমরা বললাম যে আমাদের 47 আজাদি হয়েছে, এর আগে, আর এটা আরেক, এখানে আমি জাস্ট ইন্টারাপ্ট করে নেই, এখানে একটু জাস্ট ইন্টারাপ্ট করে নিই এবাদ। মানে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ টার্মিনোলজি আপনি ইউজ করলেন, যেটা আমাদের সচেতনভাবে ইউজ করা উচিত। কারণ 47কে আমরা দেশভাগ বলে জানি, এবং আমিও আলোচনার সময় শুরুতে এটা দেশভাগ বললাম, যেটা আসলে কলকাতার ভোকাবুলারি। সো 47 আসলে দেশভাগ না, আমাদের নিজের ভোকাবুলারিতে 47 আসলে আজাদি, আমাদের ফার্স্ট রিপাবলিক। ঠিক তো? দেশভাগ আজাদি, এখানে একটা আমি কথা বলি। হ্যাঁ, ধরেন মানুষের বেদনা, বাঙালির বেদনা তো আমরা অনুভব করি, তাই না? আর বাঙালির সনাতন ধর্মের বেদনা আমার বেদনা, বাঙালি মুসলমান এবং অন্যান্য সংখ্যালঘুর বেদনা আমার বেদনা। তো আজাদির ফলে ধরেন যে কারণেই হোক, হ্যাঁ, আমরা তো অনেক কথা বলি, যে কারণে হোক, যে পরিবারগুলা পশ্চিমবঙ্গে গেছে, বিভিন্ন জায়গায় কোচবিহারে গেছে, তাদের বেদনা তো আমরা অনুভব করি। কিন্তু যেটা হয়েছে যাদবপুর ইউনিভার্সিটি এবং অন্য ইউনিভার্সিটি,
তারা অরাল হিস্ট্রি প্রজেক্ট করছে। অরাল হিস্ট্রিতে তারা তাদের ফেলে রাখা দেশ যে বর্ণনা দেয়, আপনি যে কথাটা বললেন, একটা তো সেমিওলজি আছে, হ্যাঁ, একটা চিহ্ন প্রবাহ আছে এবং একটা পার্টিকুলার ভাষা আছে। তারা যে সেমিওলজি এবং ভাষা ব্যবহার করতেছে এটা হচ্ছে হিন্দুত্ববাদীদের ভাষা। এটা হচ্ছে টোটাল, হ্যাঁ, সোনার বাংলা হচ্ছে একটা ফ্যাসিস্ট বর্ণনা এবং কলা ভরা ধান, হ্যাঁ, এটা তো ফ্যাসিস্টদের বর্ণনা, এটা কোনোদিন তো এরকম হয়নি। এই পড়া, এটা নিয়ে প্রফুল্ল চট্টোপাধ্যায়ের একটা অসাধারণ একটা গবেষণা আছে। ওনারা দেখাচ্ছে যে কিভাবে বাঙালি মুসলমান এদের সাথে রিকনসাইল করবে। একটা সাধারণ মানুষ যে হয়তো মনে মনে ফ্যাসিস্ট নাও, কিন্তু ও কিন্তু ফ্যাসিস্ট বর্ণনা এবং এই ফ্যাসিস্ট, এই যে এক জাতি তত্ত্ব, এটাকে সে ধারণ করে, এমবডিড সে। তো এইটা ধরেন, কিন্তু এইটা বলে কিন্তু কোনোভাবেই আমি তাদের বেদনাকে ছোট করতেছি না, ঠিক আছে? কিন্তু এটা একটা রিয়েলিটি এবং এই রিয়েলিটিকে বাঙালি মুসলমানকে ডিল করতে হবে। যেরকম নোয়াখালীর দাঙ্গাকে আমাদের হিস্টোরিক্যালি ডিল করতে হবে, যোগেন মন্ডলকে উনি কেন চলে গেলেন এটা হিস্টোরিক্যালি আমাদের ডিল করতে হবে। যে বাঙালি মুসলমান যখন সুরাদি সাহেব বেঁচে আসছে, যখন ফজলুল সাহেব বেঁচে আসছে, তখন নোয়াখালীর নমশূদ্র যোগেন পাঠালি হতে পারে, বিলুপ্ত হবে। যোগেন মন্ডলকে কেন দেশে, এটা আমরা হিস্টোরিক্যালি ডিল করতে হবে আমাদের, এটা আমাদের দায়, ঠিক আছে? কারা করবে, ঠিক আছে? এগুলা মেনে নিয়ে আমি বলছি যে যে বর্ণনাটা তৈরি হচ্ছে, ওটা ধারণ করে, ওইটা মনে করায়, ওইটা যে আমরা গ্রহণ করি না, ওটা মনে করার জন্য আজাদি বলাটা খুব জরুরি। এটা মাহমুদ ভাইয়ের কাছ থেকে, আল মাহমুদের কাছ থেকে, মাহমুদ ভাই আজাদি বলতেন সব। মাহমুদ ভাই যদি আজাদি আমরা না পেতাম, বাঙালি মুসলমানকে এখন হালের পাশে দাঁড়ায় ভাইয়া ভাটালি গাইতে হতো। তো কথা তো ঠিকই, তাই না? কি হতো? তো যাই হোক, তো এরকম আমাদের আচরণ, এটা হচ্ছে আমাদের সিভিলাইজেশনাল সাবস্টেন্স, যে এই ঘটনা তো ঘটছে, এইটাকে আমরা ধারণ করলাম এবং এটাকে আমরা এই চিহ্নগুলোতে প্রকাশ করলাম। আমরা ফ্যাসিস্ট চিহ্ন, সেমিওলজি আমরা নিচ্ছি না। এটাও একটা আমাদের রেজিস্ট্যান্স অংশ। আর এখানে আমরা ক্লিয়ার করে নেই যে যখন ধরেন আমাদের যে ফ্যাসিস্ট দলটা চলে গেল, আওয়ামী লীগ চলে গেল, উনি এটা বড় ওপেন করে দিচ্ছে। ওনারা প্রথম থেকে চাচ্ছে যে আওয়ামী লীগ এই মুসলিমদের সমস্ত সংখ্যালঘু হয়ে সংগ্রাম করে মুক্তি দিবে, কিন্তু আমরা বাঙালি করতে থাকলাম, আমরা আমাদের উম্মার মানুষদের দিকে তাকালাম না, ঠিক আছে? এই মানে মুসলিম যারা পাহাড়ে থাকে, পাখতুনওয়ালার তার দিকে তাকালাম না, এই বেইমানিটা আমরা করলাম। তো এই এখন আমরা তো আর এই ভুলে রিপিট করার আর টাইম নাই আমার, এই জিনিসগুলো আমাদের ধরে ফেলতে হবে। তো এবং ফ্যাসিস্ট এখানে একটা প্রশ্ন মাথায় আসলো, আমার বেলুচিস্তানের বিষয়টা জানা ছিল না। তো মানে আমরা কিভাবে তাহলে তাদেরকে সাপোর্ট করতে পারতাম, তাদেরকে আমাদের লড়াইয়ের সাথে অন্তর্ভুক্ত করতে পারতাম কিভাবে? আচ্ছা, এখানে একটু ব্যাকগ্রাউন্ড দেই এখানে পিনাকিদা। যেটা হলো কি, টিক্কা খান কে তারা যখন ঢাকায় পাঠালো, এটা কিন্তু একটা ব্যাক স্টোরি আছে। বেলুচিস্তানে সুই গ্যাস ফিল্ড আবিষ্কার হয়েছিল, ঠিক আছে? তো বেলুচিস্তানের লোক গ্যাস পায় না, ইসলামাবাদ এবং করাচিতে গ্যাস যায়। তো এটা তো ওখানকার লোক মানতেছে না, বালুচরা তো এটা মানতেছে না, তাই না? তো তারা যুদ্ধ করলো, তো যুদ্ধ করার সময় একটা পর্যায়ে গিয়ে তারা 7 জন পাকিস্তানি সৈন্যকে মেরে ফেলে। জিপি করে কত সালে? এটা সম্ভবত 70 সালে, 70 অথবা 69 সালে, হ্যাঁ, আমার এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে পড়ছে না। তো তখন ওখানে টিক্কা খানকে পাঠানো হয়েছিল। টিক্কা খানের অরিজিনাল বেঙ্গলে আসার আগে টিক্কা খান অরিজিনাল কিন্তু কসাই, বালুচিস্তানের কসাই। টিক্কা খান গিয়ে 3 দিনের মধ্যে ওখানে বিদ্রোহ দমন করছিল। তো যখন বাংলাদেশে পাঠানো হলো না, বলতেছে না যে 72 ঘন্টার মধ্যে আমি করবো, তার মধ্যে যে বালুচিস্তানের মতো এখানে বোধহয় বাঙালি কেউ করে ফেলতে পারে। তো এরকম মানে পাকিস্তান তো বানাইছে পশ্চিম পাঞ্জাবের চাষারা এবং পূর্ব বাংলার চাষারা। পাকিস্তানের সুবিধা নেওয়া শুরু করলো হচ্ছে এলিট পাঞ্জাবিরা, তাই না? এবং অন্যান্য আরো সিন্ধ মুসলিম এলিট এবং কিছু এলিটরা। তো ওখানকার মানুষের নির্যাতিত ছিল এবং তারা আমাদের সাপোর্ট করছে। তাদের একটা বড় অংশ কমিউনিস্ট ছিল, তারা বড় অংশ তারা ইসলামিক আন্দোলন করছে, তারা আমাদের সাপোর্ট করছে এবং আমাদের ভোট দিচ্ছে, ভাসানী সাহেবের সাথে, মুজিবের সাথে, অনেকের সাথে। আমাদের উচিত ছিল কমকে নিয়ে আগানো, শুধু জাতীয়তার মধ্যে আটকে না যাওয়া। কিন্তু এখন যদি আমার স্বপ্ন হয় যে আমি পশ্চিম পাকিস্তানের পাকিস্তানের প্রধানমন্ত্রী হব, তাহলে তার আমি কমকে না আগাতে পারবো না, তাই না? আপনি যেটা বলেন সোহরাওয়ার্দীর বডিগার্ড তার হইতে চায় প্রধানমন্ত্রী, সে তো আর ইয়ে হবে না, সে তো মানে উৎসে ফেরা কিংবা একটা মুসলিমকে মুক্তি দেওয়ার সংগ্রাম তো সে করবে না, তার পলিটিক্যাল পাওয়ার দরকার, তাই না? আমাদের
ওই জায়গাটা আমরা মিস করে গেছি, এবং ওই জায়গা মিস করলে তখন যে অবস্থা, আমরা বিশ্ব মানে মুসলমানদের বিশ্ব নেতৃত্বের জায়গায় চলে যেতে পারতাম। আচ্ছা, আরেকটা ইনস্টিটিউটের কথা আমরা বলেছি, সেখানে কি করা উচিত? আরো দুটো ইনস্টিটিউট, ইনফ্যাক্ট শিল্পকলা একাডেমি আর এফডিসি, এখানে আমরা কি কংক্রিট কাজ শুরু করতে পারি? আমরা মিস করে গেছি জাদুঘর। জাদুঘরটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, জাদুঘর, অবশ্যই জাদুঘর। জাদুঘর হচ্ছে আমাদের নেশনের। জাদুঘরের প্রসঙ্গটা যখন আসলো, আমরা যে নতুন জাদুঘরটা করতে যাচ্ছি গণভবনে, মানে সাবেক গণভবনে, সেটা সম্পর্কেও সেখানে আসলে এটা কনসেপচুয়ালি ঠিক আছে কিনা, বা এটাকে কিভাবে আমরা তৈরি করতে পারি, সে আলোচনাটাও আপনি করবেন আশা করি। আপনি আসল জায়গায় ঠোকা দিয়ে দিচ্ছেন। আসলে প্রবলেম হচ্ছে কনসেপচুয়ালি নাকি। জাদুঘর বলতে আমরা বুঝি একটা ডিসপ্লে সেন্টার, যে বড় ঘর থাকবে। যেহেতু আমরা এখানে বলতেছি যে এটা আমাদের এই আন্দোলনের জাদুঘর হবে, সেখানে ধরেন শহীদদের ছবি থাকবে, হ্যাঁ, তারপর তাদের বর্ণনা থাকবে, এর বাইরে কিন্তু আমাদের চিন্তা যায় না। হ্যাঁ, আমরা জাদুঘর বলতে কিন্তু একটা রাষ্ট্রের এবং একটা নেশনের, একটা জাতির মেইন ন্যারেটিভ আসে জাদুঘর থেকে। কারণ এখানে আপনি যেটা বললেন যে মেটেরিয়াল সাবস্টেন্স আপনি ব্যাকআপ করতে পারেন আপনার ন্যারেটিভকে, অন্য কোনো প্রতিষ্ঠান সেভাবে পারবে না। সারা পৃথিবীতেই তাই। ইউর একটা শুধু আর্ট কমিশন আছে জাদুঘর গুলাকে সাপোর্ট করে দেওয়ার জন্য, এবং এই আর্ট কমিশনে আমি কাজ করছি। এবং আপনি যখন দেখবেন মিউজিয়ামোলজি যে মেইন বইগুলা, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট বই হচ্ছে ডিকোলাইজিং মিউজিয়াম। সেখানে আমার একটা চ্যাপ্টার আছে, হ্যাঁ, আমার লেখা একটা চ্যাপ্টার আছে। তো এই বইটার চিন্তা তখনই আসে যখন আপনার আরব স্প্রিং হচ্ছে। তো ইউরোপিয়ান মিউজিয়াম গুলা এই আরব স্প্রিং এর বিভিন্ন ডেট্রিটাস, বিভিন্ন জিনিস সংগ্রহ করে আনতেছে, কিন্তু ওরা জানে না এটাকে তারা কিভাবে ক্যাটেগরাইজ করবে, ওটাই ওরা কিভাবে লেবেল করবে। কারণ প্রত্যেকটা জিনিসের মিনিং তো ডিসকোর্স থেকে আসে। এই দ্রব্যগুলা, মেটেরিয়াল গুলা ডিসকোর্স সম্পর্কে ওরা সম্পূর্ণ অজ্ঞ ছিল। এই জন্য ওরা একটা নতুন কমিশন তৈরি করলো, এই বিভিন্ন বইপত্র করলো, যেটা ওরা সবসময় করে, যেটা ওদের ভালো দিক। তো আমাদের মিউজিয়ামের যে মেইন, যে ধরেন আমরা তো গরিব মানুষের দেশ, আমরা গরিবের সন্তান। ইউরোপে যেটাকে আর্ট বলে, আর আর্ট তো ধরেন আমি একদিন গিয়ে, সপ্তাহে, মাসে গিয়ে নিজেকে সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ করে আসলাম। আর্ট ব্যাপারটা তা না। আর্ট নিয়ে আমার প্রতিদিন বসবাস করতে হবে, আর্টের সাথে আমার প্রতিদিন বিনিময় করতে হবে। যে আর্টকে আমি ঘরে নিয়ে যেতে পারি না, যে আর্টকে আমি বুকে তুলে নিতে পারি না, সে আর্ট নিয়ে তো আমার লাভ হবে না খুব একটা। সেটা ডেকোরেশন, সেটা তো আর্ট হইল না, তাই না? এটা ডেকোরেশন হয়ে থাকলো অথবা অন্য কিছু, আমরা জানি না সেটা কি। তো যেটা হলো যে আমাদের ডিসকার্সিভ ভাবে ঠিক করতে হবে যে এই মিউজিয়ামের এই হোয়াইট কিউবের মধ্যে আমরা কি কি ঢোকাবো এবং কেন ঢুকাবো, এবং আমাদের যে আমরা যে নিজেদের সম্পর্কে যে পলিটিক্যাল ফিকশনটা তৈরি করতেছি, এই পলিটিক্যাল ফিকশন এটা কি কন্ট্রিবিউট করবে। এইটা একটা রাজনৈতিক প্রশ্ন এবং এটা একটা ইন্টেলেকচুয়াল প্রশ্ন। এটা হচ্ছে এই মুহূর্তে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং এইটা আমাদের উৎসে ফেরা এবং আমাদের গাইস, আমাদের রুকে জাগাতে কিভাবে হেল্প করবে। তার মানে আমি যদি বুঝে থাকি, যেহেতু আমি মিউজিয়ামের লোক না, আপনি কিউরেটর, তো আমি যদি বুঝে থাকি তাহলে এটা এরকম হচ্ছে যে মিউজিয়ামের গেট দিয়ে একজন ঢুকবে, সে একটা গল্প শুনতে 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 সমৃদ্ধ হতে হতে একটা গল্প শেষ করে তারপরে বেরোবে। সে যখন বেরোবে, সে একটা গল্প মাথায় নিয়ে, একটা ন্যারেটিভ মাথায় নিয়ে বেরোবে, তাই তো? আপনি খুব সুন্দর বললেন। আমি আরেকটু আগায় বলি, আমরা বলি না বডি পলিটিক, হ্যাঁ, বডি হচ্ছে কালেকশন অফ নলেজ। তো যে গল্প তাকে আমরা বলতে চাই, সে গল্প সে অলরেডি শরীরে ধারণ করে। তো সে যখন মিউজিয়ামে ঢুকতেছে, আমি তাকে স্পৃষ্ট করব, সে তার আত্মা এবং মাংসকে আস্বাদন করবে। সে যত যাবে সে নিজেকে আবিষ্কার করবে, সে নিজেকে আবিষ্কার করবে, তার ঘুমন্ত রূহ জেগে উঠবে। ওকে, গ্রেট। এই হচ্ছে আমাদের উদ্দেশ্য, এবং এইটা তার ঘুমন্ত প্রকৃতি। যারা ধরেন অনেকে আছেন আমাদের মুসলমান না কিংবা এই কালচার মানুষ না, আমরা এইভাবে বলি যে বাঙালিয়ানের শুরুতে সাংখ্য দর্শন যদি চিন্তা করি, পুরুষ এবং প্রকৃতি আমার ভেতরে তো ঘুমন্ত থাকে। প্রকৃতি যখন জেগে ওঠে, পুরুষ প্রকৃতির মিলন হয়, আমরা পরমের স্বাদ পাই। এই তো ব্যাপারটা, খুব সহজ ব্যাপার। হ্যাঁ, তো এই প্রকৃতিকে কে জাগাতে পারে, কার দ্বারা স্পৃষ্ট হয়ে আমার প্রকৃতি জেগে উঠবে, সেই কাজ হচ্ছে মিউজিয়ামের। এবং আপনি যখন বেরোয় গেলেন, হ্যাঁ, আপনি কি রেশ নিয়ে যাবেন এবং আপনি কি যাপন, এর দ্বারা আপনার যাপন কিভাবে চেঞ্জ হবে। আপনি প্রতিটা বস্তুর সাথে নিজেকে যেভাবে সম্পর্কিত করতেছেন, তার দ্বারা তো কিছু পার্টিকুলার সত্য বেরোচ্ছে, যেটা আপনার জীবনের যাপিত সত্য। আপনার যাপিত সত্য কিভাবে প্রভাবিত হবে এই গল্পগুলা দিয়ে।
যা আপনার ভিতর জেগে উঠছে অনবরত। তার মানে মিউজিয়ামের ভেতর থেকে বেরোবো, আমরা ঢুকবো, বেরোবো, আমি একটা আলাদা মানুষ হয়ে বেরোবো, এবং আসলে বেরোনো হবে না, শহরটা হবে মিউজিয়ামের এক্সটেনশন। আমি যাপন করতে থাকবো এই গল্পটা। আমি একই জিনিস আবার আবিষ্কার করব, আমার প্রাত্যহিক জীবনের মধ্যে আমি একই জিনিস আবার আবিষ্কার করতে থাকবো, আমি সে একইভাবে পৃষ্ঠ হতে থাকবো, যেটাকে বলে। এবং আপনি যখন বলেন হ্যাঁ যে ইন্ডিয়ান দ্রব্য কিনেন না, এটা কিনেন না, যে লোকটা এই মিউজিয়াম থেকে বেরোয় গেল, ও দোকানে গিয়ে একটা ইন্ডিয়ান দ্রব্য কিনতে পারবে না। ও যদি সত্যিকার স্পৃষ্ট হয়, ও একটা কোয়াগলা কিনতে পারবে না। হ্যাঁ, ওর জীবনের ডিসিশন গুলো চেঞ্জ হয়ে যাবে, যেতে হবে। এটাই তো উদ্দেশ্য। না শিল্প দিয়ে আমরা কি করবো? তার মানে তো এটা আমাদের বিশাল কাজ। মানে আমাদের কোনো মিউজিয়াম কি এই ন্যারেটিভ তৈরি করতে পারে, আমাদেরকে কি স্পৃষ্ট করতে পারে কোন মিউজিয়াম? আর সবচেয়ে বড় কথা, এই পুরো উপমহাদেশের মধ্যে সবচেয়ে রিচ অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়ামের কিন্তু আমরা অধিকারী। এটা আমাদের রাজশাহীতে আছে, রাজশাহী আমাদের বগুড়া যেটা আছে, গোবিন্দ ভিটা, বরেন্দ্র ভিটা, হ্যাঁ গোবিন্দ ভিটার বরেন্দ্র মিউজিয়াম যেটা। হ্যাঁ, তো এগুলার আমরা ফেলে রাখছি রীতিমতো। আর মাঝখানে শুনলাম এক আর্কিটেক্ট, আমি নাম বলবো না, আমাদের চেনা মানুষ, উনি গিয়ে নাকি এটাকে আবার রিফর্ম করার চেষ্টা করছে। এগুলা পাবলিক ফোরামে আলোচনা না করে কিভাবে করে আমার মাথায় ঢোকে না। কারণ একটা আগের কিউটের যেভাবে যে ক্রমে জিনিসগুলা সাজাইছে, ওই সাজানোর মধ্যে ইনফরমেশন থাকে। একজন অজ্ঞ মানুষ এটাকে বের করে আবার ফেরত রাখে, ক্রম যদি নষ্ট হয়ে যায়, আমার আগে ইনফরমেশন নষ্ট হয়ে গেল। হ্যাঁ, এগুলো তো ওনারা জানেন না, আর এগুলো ওনারা আমাদের সাথে আলোচনা করেনি। ওনারা কার ম্যান্ডেট এই কাজগুলা করেন আমি বুঝি না। একজন আর্কিটেক্ট, তাও যদি কোনো ব্যাকগ্রাউন্ড থাকতো অ্যানথ্রোপোলজিতে, আমি একটা কথা বলতে পারতাম। কিন্তু আমাদের খুব ইন্টারেস্টিং বললেন, আমি অনেক কিছু শিখলাম। বাট আমি আমার নিজের বোঝাটাকে আর একটু কনসলিডেট করার জন্য আমি আবার মিউজিয়ামের পার্টটা একটু বলি এইভাবে, যে আমি যখন মিউজিয়ামে ঢুকবো, আমি আমি নিজেকে আবিষ্কার, আমার নিজের রুহকে, আমার নিজের উৎসকে আবিষ্কার করতে একটা জিনিস দেখবো, আর আমার নিজের রুহকে আমি আবিষ্কার করব, পুনরাবিষ্কার করব, করতে 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 আমি যখন বেরিয়ে যাব, আমি এটা রেস্ট নিয়ে বেরিয়ে যাব, এবং বেরিয়ে গিয়ে আমার যে প্রাত্যহিক জিনিসপত্রের মধ্যে যাব, ওইখানেও আমি আবিষ্কার করতে থাকবো আমার রুহকে। ঠিক তো? ঠিক। এবং যেটা হলো যে আমরা প্রাত্যহিক কি করি, আমরা যাপন করি। এই যাপনের সত্যটা স্পৃষ্ট হবে আমার উৎসের সত্য দিয়ে, সেটাই ধর্ম। এছাড়া ধর্ম তো আমি প্রাত্যহিক জীবনে আমি একটা কোকা কোলা দেখবো, এবং আমি বুঝবো যে কোকা কোলা তো আমার খাওয়া উচিত না। আমি প্রাত্যহিক জীবনে খাওয়া উচিত, অনেক মরালিটির জায়গায় চলে গেল। তাহলে আমার সত্তাকে আমি নেগেট করতেছি। হ্যাঁ, আমি কোকা কোলা যদি খাই, তাহলে আমি আমার উৎসের সাথে বেইমানি করলাম। হ্যাঁ, বা আমি আমার এইরকম আর কি। বা আমি যদি একটা ভারতীয় পণ্য দেখি, সেটা যদি আমি কিনি বা সেটা যদি আমি উপভোগ করি, তাহলে আমি আমার উৎসের সাথে বেইমানি করলাম। আমার উৎসে ফেরাটা বাধাগ্রস্ত। আর এইটা ধরেন, এটা আমরা মানে এভাবে না চিন্তা করি, এটা আমরা চিন্তা করি ব্যাপার কি, এগেইন ধরেন আমাদের রণহুঙ্কার গুলা কি কি। হ্যাঁ, আমাদের এই যে জেতা, হ্যাঁ মর্দে মুজাহিদের জেতা, এর জন্য তো শক্তি লাগবে। শুধু হিউম্যান ফোর্স দিয়ে, শুধু হিউম্যান শরীরের, আমাদের শরীর শক্তি দিয়ে আমরা পারবো না। এটা একটা অন্য শক্তি লাগবে। হ্যাঁ, আমরা যেরকম বলি যারা ধার্মিক আছে, আমরা বলি বদরের যুদ্ধে ফেরেশতারা নেমে আসছিল, তাইলে যুদ্ধে যে সম্ভব হচ্ছিল, এরকম শক্তি লাগবে। যেরকম আমাদের সাইদি সাহেবের যখন না হয়, বলছি চাঁদে ওনার মুখ দেখা গেছে। এটা এখন ধরেন কোনটা রূপকথা, কোনটা মানুষের কল্পনা, এই আলোচনা আমরা না করি, কিন্তু এটার একটা মূল্য আছে, ইমোশনাল জায়গা থেকে একটা মূল্য আছে, তাই না? আমাদের সেই মূল্যটা বুঝতে হবে। এটা যে বোঝে না, সে একটা নির্দয় মানুষ, পাথরের মানুষ। তো এখন ব্যাপার হচ্ছে যে এই যে এই শক্তিগুলা কিন্তু মাটি এবং রক্তের মিশ্রণ থেকে উঠে আসে। আমার কালো দোআঁশলা মাটি, আমার লাল রক্ত যখন মিশবে, সেখান একটা শক্তি কেন্দ্র তৈরি হয়। শুধু আমার শারীরিক শক্তি, আমার বুদ্ধিবৃত্তিক শক্তি এত বড় যুদ্ধ, যেটা অসম্ভব যুদ্ধ, এটা আমি জিততে পারবো না। এই বাচ্চাগুলা যে যুদ্ধটা জিতলো, এটা তো ইম্পসিবল, যেটাকে বলে ইম্পসিবল। হ্যাঁ, এটা তো প্যারিকমিনের মধ্যে একটা ইম্পসিবল জিনিস। এটা জিততে ইম্পসিবল ফোর্স লাগবে। ইম্পসিবল আসবে কোত্থেকে, আমি উৎসের সাথে সংশ্লিষ্ট না হই। এখন আমরা গরিব দেশের কতগুলো মানুষ ধরেন রাতের বেলা বলতেছি যে আমরা ইসলামিক বিশ্বের নেতৃত্ব দিব, আমরা ওয়ার্ল্ড সিভিলাইজেশনে কন্ট্রিবিউট করব। এটা তো মানুষ শুনলে তো বলবে আমরা উন্মাদ, কিন্তু এই শক্তি আমরা পাই কোথায়?
এই শক্তি আসবে হচ্ছে আমাদের উন্নয়নের সাথে সংযোগে, আলো দোলের সাথে আমাদের রক্ত মিশবে, স্পিরিট জাগবে, আউফগান, নবজাগরণ। এই শক্তি আমাদের, এটা হচ্ছে মহাজীবনের ডাক। এইটা ওই ব্যক্তি বুদ্ধি দিয়ে বোঝা যাবে না। ওইটা আসবে কিভাবে যদি আমরা এই আয়োজনগুলো না করি? এই আয়োজনগুলো তো আমাদের করতে হবে। এই প্রসঙ্গে একটা জিনিস বলি, হয়তো প্রাসঙ্গিক হবে। ওই যে যেখানে বললেন যে বদরের যুদ্ধে ফেরেশতারা নেমে এসেছিলেন, আমাকে একজন আমার বন্ধু, আমাদের কমন বন্ধু, আমি আর নাম বলি না, ফোন করেছিলেন, রাজনৈতিক নেতা একজন, এবং তিনি বলছেন যে দেখেন এটা এমন অসম্ভব একটা লড়াই। আপনি দেখেন এই যে যাত্রাবাড়ি, রামপুরা, শনিরাখড়ায় এই যে দিনের পর দিন যে লড়াই করে গেল, এবং তো গুলির পরে গুলি করে যাচ্ছে, হেলিকপ্টার থেকে গুলি করছে, মানে বৃষ্টির মতো গুলি করে যাচ্ছে, কিন্তু প্লাবনের মতো মানুষ আসছে, কেউ নড়ছে না। এরা কোথায় থেকে আসলো? এরা কোথায় থেকে, এই মানুষটা কোথায় থেকে আসলো? ওই যে বলে না ফেরেশতা নেমে এসছে, হ্যাঁ, আবাবিল পাখি এসছে, সেই রকম। মানে এই মানুষের উপরেই তো 5ই মে গুলি চালানো হয়েছিল, হ্যাঁ, এই মানুষের উপরেই তো 28শে অক্টোবর পল্টনে গুলি চালানো হলো। কিন্তু এখন যখন আসলো, তারা কোন শক্তি নিয়ে আসলো একটা এলাকার? আচ্ছা, তাহলে জাদুঘরের বিষয়টা গেল, এবার শিল্পকলা একাডেমি আমরা কি কংক্রিট বিষয় করতে পারি? শিল্পকলার সে নতুন জ্ঞান উৎপন্ন করতে পারে না, চারুকলা যেরকম নতুন জ্ঞান উৎপন্ন করার ক্ষমতা তার নাই, কিন্তু তার পারপিচুয়েট করতে হবে। সেম এফডিসি সিনেমা যারা করে, তার এই জিনিসগুলোকে পারপিচুয়েট করতে হবে। এবং পৃথিবীতে ধরেন আমাদের তো সফট ডিপ্লোমেসি তৈরি করতে হবে, তাই না? সারা পৃথিবীকে বোঝাতে হবে যে আমরা কে। এই সফট ডিপ্লোমেসি করার বিশাল দায়িত্বটা এদের। আর আপনি যেটা বারবারই করতেছেন, হ্যাঁ, ধরেন আমি হয়তো একটা কথা বলতে গিয়ে একটা বেফাস শব্দ বলে ফেললাম, আপনি তখন আমাকে খুঁটিয়ে প্রশ্ন করলেন, কিন্তু যে এবার এই কথাটা একটু এইভাবে বলো, এই কথাটা এইভাবে, হ্যাঁ, বলেন আপনি এরকম। তো সেরকম ধরেন জ্ঞান উৎপন্ন হবে তো একাডেমিক ল্যাঙ্গুয়েজে, জ্ঞান উৎপন্ন করতে জ্ঞানের ভাষায়। শিল্পের জ্ঞানের একটা ভাষা আছে পার্টিকুলার, হ্যাঁ, খুব জার্গনিস্টিক, কিন্তু ওই ল্যাঙ্গুয়েজে একাডেমিকরা কথা বলে। তো এটাকে মানুষের কাছে পৌঁছাবে কে? শুধু আমাদের মানুষ না, বিশ্ব মানুষের কাছে পৌঁছাবে কে? এটা পৌঁছাতে হবে শিল্পকলায়, এটাকে পৌঁছাতে হবে আমাদের সিনেমা দিয়ে, এটাকে পৌঁছাতে হবে এই প্রতিষ্ঠানগুলা যেগুলা সাবসিডিয়ারি এফডিসি, তারা গিয়ে পৌঁছাবে জিনিসগুলোকে। তো এই পৌঁছাতে গিয়ে যে ধরনের গল্প লাগবে, যে ধরনের চরিত্র লাগবে, যে ধরনের চর্চা লাগবে, সেইটা এস্টাবলিশ করতে হবে। এখন ধরেন শিল্পকলা তো আপনারা জানেন, সবাই জানে, হ্যাঁ, যে এটা তো একটা ধরেন একটা অকর্মণ্য বোঝা হয়েছে পেঁচা আমাদের ঘাড়ে, হ্যাঁ। আর এগেন বারবার দেশ, আমরা একটা পয়সা বাজে খরচ করতে পারবো না। আর আমরা যদি 10 টাকা খরচ করি, আমরা চাবো 100 টাকার ইম্প্যাক্ট তৈরি করতে। আর এরা ধরেন 100 টাকা খরচ করে 2 পয়সার ইম্প্যাক্ট তৈরি করতে পারে না, তাই না? তো এই আমরা করবো কি? আচ্ছা, আর এখন আসছেন, হ্যাঁ, জামিল ভাই আসছেন, ওনার ওয়াইফ তামিনা ম্যাডাম আমার সরাসরি টিচার। আমি যখন ডিপার্ট পত্রিকা বের করতাম, আমাদের এটা মোটোই ছিল যে আমরা প্রতি সপ্তাহে প্রতি সংখ্যায় জামিল ভাইয়ের একটা লেখা ছাপতে চাইতাম, ছাপছি আমরা যতটা পারছি। এবং জামিল ভাইয়ের একটা বই আছে, ইন সার্চ অফ নিরঞ্জন, যেটার একমাত্র আলোচনা বোধহয় আমি করছি। আমি বলছিলাম সেই আলোচনা যে এই বইটা যদি বাংলায় উনি লিখতেন, ইংরেজিতে না লিখে, উনি গবেষক, এই আলোচনা চাপা পড়ে যায়, লিখতেন, তাহলে আমাদের সমাজে একটা অন্যরকম পরিবর্তন চলে আসে। কিন্তু আমি যেটা ভয় পাই, জামিল ভাই তো সাধক মানুষ, উনি তো নাটক নিয়ে, নাটকের চর্চার মধ্যে নিজেকে আবিষ্ট রাখেন। উনি কি আমলাবাজিটা করতে পারবেন কিনা, কিংবা ধরেন প্র্যাকটিক্যাল দিনানুদিনিক তো বোরিং কাজ কনসিস্টেন্টলি করে যেতে হবে, এটা করতে পারবেন কিনা, এবং ওই ভিশনটা রেখে। জামিল সাহেব আপনার পরিচিত, সেই জন্য আমি আর ওই দিকে গেলাম না, কারণ আমি জানি না আপনি আমার এপিসোড গুলো দেখেছেন কিনা। উনি তো পাড় আওয়ামী লীগ, পাড় বঙ্গবন্ধু প্রেমিক, হ্যাঁ। তো উনি আমাদের এই বিপ্লবের আকাঙ্ক্ষা, বিপ্লবের স্পৃহা, স্পিরিটকে কিভাবে ধারণ করবেন? যাই হোক, আমি আর ওই প্রসঙ্গে গেলাম না। আজবের কথা বলতে হবে, অনেক কথাই বলতে হবে, ওইদিকে আমরা না যাই। এই মানুষগুলোকে ধরেন আমি যেটা এখন করছি, যে কারণে আমি ফেসবুকে লেখা ছেড়ে দিচ্ছি, ধরেন লিখতে গেলে তো সত্যি কথা লিখতে হবে, তাহলে অনেক হয়তো প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। তো এই সরকারকে এই মুহূর্তে আমি চাচ্ছি না কোনো সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করতে, কিন্তু সেটা আলাদা আলোচনা এখন। আচ্ছা, কিন্তু শিল্পকলার একটা দায়িত্ব আছে, কিন্তু নাটক না, এখানে শিল্পকলার বড় দায়িত্ব গবেষণার। আর আপনারা জানেন কিনা জানেন, আপনি জানেন না, আমার অনেক বন্ধু জানে, যেটা হলে আমি শিল্পকলায় গেছি, আমি গিয়ে ওদের বলছি, ওদের গবেষণার একটা ফান্ড ছিল, বিভিন্ন কিছু ছিল,
আমি বলছি যে আমাকে 1 পয়সা দিতে হবে না, কিছু করতে হবে না, আমি ওদের খালি আর্কাইভ এবং কিছু জিনিস ব্যবহার করব সুলতানের উপর গবেষণার জন্য। কারণ সুলতানের এইসব রূপকথা প্রচলিত হয়, তাদের আমার কোনো উপকার হবে না। আমাকে সুলতান আমাদের একটা ইম্পর্টেন্ট আইকন। এই আমরা যে স্পিরিটের কথা বলছি, সেই স্পিরিট একটা ইম্পর্টেন্ট আইকন। আমার নভেলা দিয়ে হবে না। নভেলার একটা দরকার ছিল, একটা মোমেন্ট ছিল। নভেলাকে নিয়ে আমরাই কথা বলছি 96। নভেলা দিয়ে আমার হবে না, আর এখন সুলতানকে লাগবে, হ্যাঁ, আরো কিছু মানুষকে লাগবে। আমরা গবেষণার প্রস্তাব দিছিলাম। তো ওরা তো জিনিসটা বুঝতেই পারেনি, ভয়টাই পেয়ে গেছে যে কি না কি করবো আমরা। এই গবেষণার ব্যাপারটা যে এক্সিবিশন সামনে এশিয়ান বিয়েনাল হচ্ছে, এশিয়ান বিয়েনাল একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আর এশিয়ান বিয়েনাল কেন আমি জানি না, কিন্তু জাপান, কোরিয়া এরকম ইম্পর্টেন্ট দেশটা খুব গুরুত্বপূর্ণ শিল্পীদের পাঠায়। এশিয়ান বিয়েনালের কিউরেটোরিয়াল স্টেটমেন্ট কি হবে, কিউরেটোরিয়াল থিম কি হবে, আমাদের স্পিরিটকে এটা কিভাবে আপহেল্ড করবে, এই জিনিসগুলো এখন থেকে ঠিক করতে হবে। হ্যাঁ, এশিয়ান বিয়েনালের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। এখানে সিনেমার নিয়ে ওরা কাজ করে, সিনেমা প্রতিটা জিনিস, এটা তো একটা হাব। হ্যাঁ, আর কম বয়সী ছেলেমেয়েরা এখানে যাবে যে সময় কাটাতে, এবং যাবে, আপনি যেটা বলছেন যে এটা তো আমাদের এক্সটেনশন, আমাদের স্পিরিটের একটা পোর্টাল। ও ঢুকে যেন ওর মধ্যে আবিষ্ট হয়ে যায়, সেই পরিস্থিতিটা আমাদের ক্রিয়েট করতে হবে, তাই না? তো তারপর একটা বড় অংশ হচ্ছে পাবলিকেশন। বই তো একটা টেকনোলজি, তাই না? ওরা কি পাবলিশ করে, কিভাবে পাবলিশ করে, সেটা দিয়ে আমাদের কি হয়, না? তো এই নীতিমালা এক্সিকিউশন কিভাবে করবে সেটা অন্য ব্যাপার। ওখানে আমাদের ধরেন আওয়ামী লীগ আর আনতে হচ্ছে, এইটা আনতে হচ্ছে, অনেক কিছু আনতে হবে। কিন্তু আমি বলছি, যদি আমরা নীতিমালা ঠিক করে দিই, যদি এজেন্ডা সেট করে দিই, তখন ধরেন এটাকে এক্সিকিউট করতে তো আসলে খুব বেশি দক্ষতা লাগে না। তো ওই এজেন্ডা সেটিং এর ব্যাপারে আমাদের কন্ট্রিবিউশন খুব ইম্পর্টেন্ট। এইটা একটা রিয়েল জেনুইন ইন্টেলেকচুয়াল লেবার। এইটাকে পাস করলে আমরা পিছায় যাব। আচ্ছা, আমরা শেষ দিকে চলে এসেছি আমাদের প্রথম পর্বের আলোচনায়। শেষে আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে, আপনি নিজে ব্যক্তিগতভাবে কি করছেন এই বিপ্লবকে সাংস্কৃতিক পরিমণ্ডলে ধারণ করার জন্য? নিজের কোনো প্রজেক্ট আছে কিনা? জি, আসলে পিনাকিদা এগুলো বলতে প্রকাশ্যভাবে আমরা নিজেরা কথায় বলি, এখন তো অনেক মানুষ শুনবে, বলতে খারাপ লাগে, কিন্তু ব্যাপার হচ্ছে কি, ধরেন 90 আমার প্রথম লেখা ছাপা হয়েছে 1991 সালে। তার মাঝখানে আমি 10 বছর দেশে ছিলাম, তারপর আমি দেশে আসি, বিভিন্ন প্রজেক্টের সাথে আমি জড়িত। তো সেই সময় থেকে আজ পর্যন্ত ধরেন এই যে আমরা যে বাঙালি মুসলমানের স্পিরিট গাইস্টের কথা বলছি, হ্যাঁ, এটা কোন ল্যাঙ্গুয়েজে বলা হবে, কি লেখা হবে, আমার পুরো বাংলা ভাষার বইয়ের একটা লাইনই ছিল যে ইতিহাসের মানে বিপ্লবের প্রথম রক্ত ঝরবে ভাষা থেকে। কলকাতার ভাষা দিয়ে তো আমরা আমাদের গল্প বলতে পারবো না, তাহলে কোন ভাষায় বলবো, সেটা এক নম্বর কথা, যেটা দ্বারা ধরেন শহীদুল জহির থেকে ব্রাত্য রাইসু কিংবা এদিকে সবাই প্রভাবিত হয়েছে, এবং শহীদুল জহিরটা নিজের সাক্ষাৎকারে বলছে, ওনারা তো বলে না। সেটা এক জিনিস, কিন্তু আরেক জিনিস হচ্ছে এটার একটা রাজনৈতিক ম্যানিফেস্টো আকারে এটা একটা 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 ব্যাকআপ তৈরি করা। সেটা তো খুব মানুষ করতে পারেনি, যেটা আমরা করছি পুরো বাংলা ভাষা দিয়ে। হ্যাঁ, যেটার একজন সম্পাদকের মধ্যে আজম ছিল, রোমেল ছিল, ওই সবাই আমরা একটা আমরা সাইকেল করতাম 2002-3-4-এ, সেখানকার সবাই এর সাথে জড়িত। তো আমি তো জীবন ধরেন এই গাইসকে ডিলিনেট করা কাজ ছাড়া আর কিছু করিনি। হ্যাঁ, আমার শরীর, আমরা বলি যে কারু বাসনায় পুড়ে গেছে। হ্যাঁ, আজকে আমার ধরেন জীবনের শ্রেষ্ঠ সময় চলে গেছে, কিন্তু আমরা এটাই করার চেষ্টা করছি, এটাই করতে চাইছি, আর কিছুই করিনি। এবং আমি তো সফল না, বিফল মানুষ, এবং এই বিফলতা ঠিক আছে, আমি এটা নিয়ে আমার কোনো। আপনি বিফল মানুষ কেন বলছেন? বিফল মানুষ বলছি যে ধরেন আমরা যে ম্যানিফেস্টেশন গুলো যেভাবে চাইছিলাম ওভাবে তো আমরা পাইনি আসলে, তাই না? পাবো হয়তো, কিংবা আমাদের পরের জেনারেশন পাবে, কারো না কারো তো শুরু করতে হবে। আমি সবসময় এইভাবে একটা উদাহরণ দেই, আমি বাইবেল থেকে একটা উদাহরণ দেই, যে আপনি দেখবেন ওল্ড টেস্টামেন্টের শেষ ইম্পর্টেন্ট নবী হচ্ছে জন দ্য ব্যাপটিস্ট। সে রাগী মানুষ, তার চুলে আগুন, হাতে কুঠার, প্রচন্ড রাগ, কারণ ও জানে ও কখনো মেসিয়া হবে না। কিন্তু আসল মেসিয়া কে? ক্রাইস্ট। হ্যাঁ, যিশু আসতেছে, কিন্তু যিশু কিন্তু আবার জন দ্য ব্যাপটিস্টের কাছে ব্যাপটাইজ না হলে মেসিয়া হইতে পারবে না। তো ব্যাপারটা এরকম যে যিশু মেসিয়া হবে ঠিকই, কিন্তু ওর ব্যাপটাইজ হতে হবে জন দ্য ব্যাপটিস্টের কাছে। আমি আমার প্রজন্মকে মনে করি জন দ্য ব্যাপটিস্টের প্রজন্ম। আমরা সবাই বিফল, কিন্তু আমরা যে ধারণাগুলো তৈরি করছি, আমরা যে চিন্তাগুলো করছি, এর ভেতর দিয়ে অগ্নি, এই আগুনে পুড়ে
যে ইনসানগুলা বের হয়ে আসবে, তারা হয়তো সফল হবে। এটাই আমাদের দোয়া, এটাই আমাদের প্রার্থনা, তাই না? কারণ ধারণা করা তো শুরু করতে হবে। তো মূল এগুলা আবেগী কথা, মূল কনফ্লিক্ট যেটা হচ্ছে যে আমি একটা সিনেমা বানাচ্ছি, নাম হচ্ছে বাঙালি বিলাট। সিনেমা বাঙালি বিলাট, আচ্ছা, হ্যাঁ, ইংরেজি নাম ট্র্যাক্টাটাস বেঙ্গালিয়াম। এই সিনেমাটা একটা ট্র্যাক্টাটাস, এটা একটা ট্রিটাইজ। আমি যে বাঙালি মুসলমানের কথা বলছি, বাঙালি মুসলমান গাইস্টের কথা বলছি, এটার আমরা একটা সিনেমাটিক, আমরা অপেক্ষা কবে ডিসি করবে কি করবে অপেক্ষা না করে আমি এটা একটা করার চেষ্টা করছি। কারণ আমি তো আর কিছু করতে পারবো না, সামান্য দু একটা জিনিস পারি, কিছু বইপত্র পাবলিকেশন আমরা তো করছি। আর হয়তো এটা এই ফর্মে বলা ঠিক না, ভবিষ্যতে আমরা বলবো। আমরা যেরকম আলাবাদু, হ্যাঁ, উনি, আমরা তো ইনস্টিটিউশনের কথা বললাম, আলাবাদু ইভেন্ট বলে কিছু জিনিসকে, যে সেমিওলজির মধ্যে রাপচার করতে হয় কিছু ঘটনা, যে চিহ্ন প্রবাহের মধ্যে রাপচার করবে, ভেঙে দিবে। যেই ঘটনাগুলো থেকে ভেঙে দেয় ওটাকে ইভেন্ট বলে, বড় হাতে ই দিয়ে। তো আমাদের রাষ্ট্রীয় জীবনে এরকম ইভেন্টের কিছু দিন আছে যেটাকে আমরা স্মরণ করি। যেরকম একটা দিন হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন একটা, ওরা ইসলামিক বই মেলা করে। আমি মনে করি বই মেলাটা খুব ইম্পর্টেন্ট, আমাদের 21-এর বই মেলাটা খুব ইম্পর্টেন্ট, আমাদের 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 পহেলা বৈশাখটা খুব ইম্পর্টেন্ট। তো এই নতুন নতুন গাইস্ট কিভাবে এই দিনগুলার, এই ইভেন্টগুলার দখল নিবে, এই নতুন দিনগুলো তারা কিভাবে প্রকাশিত হবে, এইটা আমরা কিছু ডিজাইন করছি। তো পহেলা বৈশাখ নিয়ে আমরা ডিজাইন আছে, এইবার না বলি, হয়তো এটা ইয়ে হবে। আমরা কিছু পারফরমেন্স করার কথা চিন্তা করছি পহেলা বৈশাখ দখলের জন্য। এরকম কিছু ঘটনা এবং কিছু আর্ট অবজেক্ট ক্রিয়েটের চেষ্টা, যেটা এই স্পিরিটকে ডিলিনেট করবে। এইবার ফাইনাল প্রশ্ন, সেটা হচ্ছে যে ফ্যাসিস্ট আইকন এবং ফ্যাসিস্ট ইনস্টিটিউট কালচারাল এরিনাতে যেগুলো ছিল, আপনি কয়েকটা নাম বলেছেন, যেমন ধরেন ছায়ানট, মঙ্গল শোভাযাত্রা, পয়লা বৈশাখ উদযাপন, উদীচী, এই 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 কালচারাল আইকনগুলোকে আমরা কিভাবে ফাইট করব, এবং আরো যদি আমরা ইয়েতে বলি, আর একটু অ্যাগ্রেসিভলি বলি, তাহলে নিশ্চিহ্ন করবো, এগুলোকে কিভাবে আমাদের সমাজ থেকে। এইটা প্রথম কথা হচ্ছে যে আপনি আমি আমরা কেউই তো অহিংসাবাদী না, আমরা তো নিরামিষাসী না, তাই না? আমরা আমাদের পলিটিক্যাল এনিমিদের চিনি, ক্লিয়ার ভাবে চিনি। কিন্তু এই ব্যাপারে আমি খুব ক্লিয়ার ভাবে বলতে চাই যে সময় চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এখন অন্ধকারকে যুদ্ধ করতে, হ্যাঁ, ওই সুকুমার রায়ের কবিতা আছে না, যে আজগু বিজয় আজগুবি নয়, সত্যিকারের কথা, ছায়ার সাথে যুদ্ধ করে গাত্রে হলো ব্যথা। তো এগুলো হচ্ছে ছায়া পিনাকিদা, এদের রিয়েল কোনো ফোর্স নাই, এদের রিয়েল কোনো ফাউন্ডেশন নাই। কারণ ছায়ার সাথে যুদ্ধ করে গাত্রে ব্যথা করে লাভ নাই, কিন্তু ছায়ার সামনে আমাদের আলো নিয়ে আসতে হবে। আলো আনলে ছায়া দূর হয়ে যাবে। আলো হচ্ছে আমাদের নিজেদের প্রতিষ্ঠান দাঁড় করানো, আমাদের পাল্টা প্রোগ্রাম দাঁড় করানো, হ্যাঁ, যেটা বাচ্চারা করতেছে, ওরা কাওয়ালির অনুষ্ঠান করতেছে, এটা করতেছে, কিন্তু এখানে সাপোর্ট লাগবে, আমাদের রাষ্ট্রীয় এবং প্রাতিষ্ঠানিক সাপোর্ট লাগবে। করে আমরা যদি জেনুইন উৎসমুখী পাল্টা প্রোগ্রাম দাঁড় করাই, তাহলে ভেসে যাবে। এটা কোনো বেসিসই নাই, এতে কার কোনো প্রশ্নই আসে না। ফলে ওই তর্ক বিতর্ক এগুলা ভালো খেলবে, এগুলো কারণ ওদের, আমরা তো জানি কত ফাঁপা এই প্রতিষ্ঠানগুলো। আর আমরা যদি কনসিস্টেন্টলি আমাদের কালচারাল এজেন্ডাকে পার্সু করতে পারি, তাহলে আপনি বলছেন যে এরা ভেসে যাবে, এমনিতেই ভেসে যাবে। এবং অলরেডি চলে গেছে, তারা অলরেডি চলে গেছে, এখন জাস্ট মানে একটা ফাঁপা একটা অবয়ব ভেসে যাবে। কারণ যেটা আবার মূল কথায় আসি, এদের কোনো মেটেরিয়াল অথবা সিভিলাইজেশনাল সাবস্টেন্স নাই, টোটালি সাবস্টেন্সলেস। ফলে আমরা যখন জেনুইন সাবস্টেন্স নেব, সার যখন নিয়ে আসবো, অসার তো ঝরে যাবে, অসার তো টিকতে পারবে না আমাদের সামনে। এখন তারা যদি সন্ত্রাস করতে চায়, ধরেন তাদের হাতে মিডিয়া আছে, এসব করতে আছে, তখন ধরেন আমাদের অন্য স্ট্র্যাটেজিতে যেতে হবে। আপাতত আমি মনে করি আমাদের নিজেদের ঘর সামলাতে হবে আগে, আমাদের নিজেদের এজেন্ডা ক্রিয়েট করতে হবে, আমাদের নিজেদের প্রোগ্রাম তৈরি করতে হবে, প্রোগ্রাম রুথলেসলি পার্সু করতে হবে। ফাইনালি আর একটা প্রশ্ন, এটা পলিটিক্যাল প্রশ্ন। পলিটিক্যাল প্রশ্ন হচ্ছে যে আপনি শুরু করলেন আলোচনাটা যে আমি এই মডার্নিস্ট নিওলিবারাল ওয়ার্ল্ডের এগেনস্টে আমার উৎসে ফিরে যাওয়ার একটা লড়াই, তাই তো? হ্যাঁ, মডার্ন এইভাবে বলি, ধরেন আসল শত্রু হচ্ছে মডার্নিটি, আমাদের আসল শত্রু মডার্নিটি, কারণ মডার্নিটি ডেকাডেন্ট,
মডার্নিটি রুহকে নষ্ট করে ফেলে, তাই না? এটা খালি আমাদের কথা না, এটা ওয়েস্টার্ন ট্র্যাডিশনালিস্টদের কথা। এটা বোধহয় ব্যাখ্যা করার দরকার আছে, কারণ আসলে আধুনিকতা নিয়ে তো আমাদের এক ধরনের অবসেশন আছে। হ্যাঁ, তো সেই জন্য এটা আলোচনাটা যদি আরেকটু একটু পিছনে যায়, যে আসলে মডার্নিটি কেন আমাদের রুহকে নষ্ট করে এবং কেন আমাদেরকে এটাকে ফাইট করতে হবে। খুব সহজ ভাবে বললে, হ্যাঁ, আমাদের মেহমানদের জন্য আমরা জিনিসগুলো খুব সহজ করে ফেলি। ধরেন মডার্নিটি তো আসলে জন্মভাবে আমরা বলতে পারি না। আর আচ্ছা, আরেকটা জিনিস ক্লিয়ার করে ফেলি, আপনি এই জিনিসগুলো খুব সুন্দর করে বলেন, তো আমি ক্লিয়ার করে দিই। মডার্নিটি এবং মডার্নিজম এক জিনিস না। মডার্নিজম হচ্ছে আমাদের দুই যুদ্ধের মাঝখানে কিছু আর্ট মুভমেন্ট হয়েছিল, হ্যাঁ, যেরকম কিউবিজম, সুরিয়ালিজম, এগুলোকে আমরা মডার্নিজম বলি। হ্যাঁ, মডার্নিজম। আর মডার্নিটি হচ্ছে যেটা আপনার বই, আমি এনলাইটেন আপনার বইটা পড়তেছিলাম নিয়ে, এখানে আপনি খুব ক্লিয়ার ভাবে বলছেন একটা পার্টিকুলার সময় ক্রমে জেগে ওঠা একটা ভাবাদর্শ, এবং এই ভাবাদর্শের খুব ক্লিয়ার সিভিলাইজেশনাল এবং মেটেরিয়াল সাবস্টেন্স ছিল। হ্যাঁ, এটার একটা মেটেরিয়াল সাবস্টেন্স আছে, এবং এটা লম্বা স্ট্রাগলের ভেতর দিয়ে এটা বের হয়ে আসছে। এনলাইটেনমেন্ট, আমরা ধরেন 1752 সালকে কথা বলে, এটা বলা অসম্ভব, আমরা কথার কথা যদি বলি 1752 সাল হচ্ছে আমাদের মডার্নিটির শুরু, তাহলে কিন্তু আমরা যেটা ভুলে যাই পিনাকিদা, আপনার 1492 মনে করতে হবে। 1492 কি হয়েছিল? 1492 কে ইউরোপের শেষ যে ব্যাস্টিয়ন মুসলিমদের এবং জুদের, এখান থেকে মুসলিম এবং জুদের বিতাড়িত করা হয়, এবং ইতিহাস বইতে এই ঘটনাটাকে কি বলা হয়? রেশনালাইজেশন অফ ইউরোপ। এরা ইউরোপকে নির্বুদ্ধির মধ্যে রেখে দিছিল, এদের সরাইতে ইউরোপ রেশনাল। তো আমাদের মডার্নিটির সাথে রেশনালাইজেশনের সম্পর্ক আছে অবশ্যই। তাহলে যেটা হলো, মডার্নিটি যেটা করলো, মডার্নিটির দুইটা এলিমেন্ট, একটা তো ইন্ডিভিজুয়ালিজম আর একটা হচ্ছে রেশনালিটি, এবং ইন্ডিভিজুয়াল মডার্নিটি কানেক্টেড, তাই না? একটা ছাড়া তো একটা হচ্ছে না। তো এখন যেটা মডার্নিটি যেটা করলো, আমাদের মডার্নিটির উদ্ভবটা হলো তার রেশনালিস্ট মুভমেন্টের মধ্যে দিয়ে, যে রেশনালিস্ট মুভমেন্টটা ইনফ্যাক্ট মুসলমানদেরকে ইউরোপ থেকে খেদায় দেওয়া, মুসলমান এবং জু, হ্যাঁ, এদের কারণ এটা ইরেশনাল। গেল পড়লে বারবারই দেখতেছি কেন বারবার বলতেছে যে মুসলিম এবং ভারতীয়, এদের পক্ষে মহাকাব্য লেখা সম্ভব, ইতিহাস লেখা সম্ভব না, এদের পক্ষে রাষ্ট্র তৈরি করা সম্ভব না। হ্যাঁ, বলতেছে না? এটা নিয়ে খুব ইন্টারেস্টিং আলোচনাও আছে। আমি 4টা বক্তৃতা দিয়েছিলাম কলম্বিয়া ইউনিভার্সিটিতে, আমি তখন ছাত্র। যাই হোক, এটা বই হয়ে বেরোছে পরে। একদম তরল করে ফেলি কঠিন একটা জিনিসকে। সেটা হলো যে এনলাইটেনমেন্ট থেকে যে রেশনালিজম, বুদ্ধিবাদ বের হয়ে আসলো, এইটা আমরা একটা মানুষ তো শুধু বুদ্ধি নিয়ে চলে না, তার স্নেহ আছে, তার ভালোবাসা আছে, তার আস্বাদনের আকাঙ্ক্ষা আছে, বিভিন্ন কিছু আস্বাদন, এবং তার বিশাল একটা সেন্সুয়াস জগৎ আছে, সেটাকে নেগেট করে স্পিরিচুয়ালিটি আছে। ওটা তো বললাম না, ওটা বললে আবার অনেকে বলবে যে আমরা ইয়ে করছি, আবার ধর্মের দিকে চলে যাচ্ছে, হ্যাঁ, অন্যদিকে চলে যাচ্ছে, ভাবাদর্শের দিকে চলে যাচ্ছি। তো এইটাকে নেগেট করে ফেললো যে শুধুমাত্র বুদ্ধি, আর কোন ফ্যাকাল্টি কাজ করতে পারবে না। এই জন্য এনলাইটেনমেন্টের আরেকটা ইয়ে হচ্ছে যে আমাদের ইন্দ্রিয়গুলোর মধ্যে মডার্নিটি চোখকে বেশি গুরুত্ব দেয়। আপনি দেখবেন মডার্নিটি যে গ্যাজেট গুলা সব চোখকে স্ট্রেস করে, চোখ বড় হয়ে যাচ্ছে, এবং এটা পারভার্স চোখ। হ্যাঁ, সে সবকিছু দেখতে চায়, গেইজ, হ্যাঁ, সবকিছু খায় ফেলতে চায়, চোখ দিয়ে খায় ফেলতে চায়, সব ভোগ করতে চায়, চোখ দিয়ে ভোগ করে ফেলতে চায়। হ্যাঁ, চোখই বড় হয়ে যাচ্ছে। তো এইটার ফলে বুদ্ধির উপর এত প্রভাব তৈরি করার ফলে আমাদের ডেকাডেন্স আসলো। আপনি যেটা বললেন, আমাদের স্পিরিচুয়ালিটি নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের ঐতিহ্য নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো ইউরোপের ভেতর থেকে রেশনালিজমের মডার্নিটি সবচেয়ে বড় দুইটা, হ্যাঁ, এই দুটাই কিন্তু মডার্নিটিকে ডিনাই করে, মডার্নিটিকে নেগেট করে, মডার্নিটির বিরুদ্ধে সংগ্রাম হিসেবে। এই জন্য আমরা দেখবো যে 20th সেঞ্চুরি এবং 19th সেঞ্চুরি বড় বড় অ্যান্টি কলোনিয়াল মুভমেন্ট, ফ্যাসিস্ট অথবা কমিউনিস্ট, আইদার ফ্যাসিস্ট, আর মাঝে মাঝে কমিউনিস্টরাই তো ফ্যাসিস্ট, এটা ইয়ে একাকার। তো ওই জায়গা থেকে আমাদের বুঝতে হবে যে মডার্নিটি মেইন প্রবলেম হচ্ছে এটা আমাদের কোনো কোমল বৃত্তিকে জায়গা দিবে না, এভিডেন্সিয়াল রেশনালিজম ছাড়া এটা আর কোনো কিছুকে জায়গা দিবে। ফলে ওই একটা খুব ইম্পর্টেন্ট মডার্ন টেক্সট হচ্ছে জোনাথন সুইফটের মডেস্ট প্রপোজাল। জোনাথন সুইফট যিনি গালিভাস ট্রাভেলস লিখছেন, ওনার আরেকটা বই আছে মডেস্ট প্রপোজাল। সেখানে বলা হচ্ছে আপনি যদি রেশনালিজমকে পুশ করেন তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে, সে খুব ইন্টারেস্টিং করে দেখাচ্ছে। যে ধরেন আধুনিক মানুষ যদি অনন্ত জীবন পায়,
অনন্ত জীবন পাওয়ার কারণ যদি হয় নরমাংস ভক্ষণ করা, তো মানুষ সন্তান ধারণ করবে অনন্ত জীবন মানে ওই সন্তানকে খেয়ে অনন্ত জীবন পাওয়ার জন্য, কারণ ওর তো অনন্ত জীবন আছে, ওর তো রিপ্রোডিউস করার দরকার নাই। তো রেশনাল হচ্ছে খায় ফেলবি তোর বাচ্চাকে, অনন্ত জীবন। এটা কিন্তু রেশনালিজমের রেশনাল কনক্লুশন, আলটিমেট কনক্লুশন, এবং যেটা আমরা দেখতেছি, আমরা কিন্তু খায় ফেলতেছি আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের সমস্ত বার বৃদ্ধি, কোমল বৃদ্ধি সব কিন্তু আমরা হজম করে ফেলতেছি মডার্নিটি বেদিতে। এইটাই তাহলে পশ্চিমের সংকট, বিরাট সংকট। এটা তার সমাধান। আপনি যখন বলেন যে আমরা পশ্চিমকে কিছু দিতে পারবো, তাহলে এই রুহের পুনর্জীবন এটাই আমরা তাহলে তাদেরকে দিতে পারবো, কিভাবে করা দিতে পারবো উইদাউট বিং এখন পশ্চিমে কিন্তু আবার বিং আ ফ্যাসিস্ট। ওকে, উইদাউট, কারণ এখন পশ্চিমে এই আন্দোলন শুরু হয়েছে, কিন্তু প্রত্যেকটা আন্দোলন আপনি দেখবেন এথনোসেন্ট্রিক আন্দোলন, প্রত্যেকটা ট্র্যাডিশনাল ফ্যাসিস্ট। হ্যাঁ, এরা ওই রেস সেন্ট্রিক ইয়ের কথা বলছে। আমরা একটা মানে যেটা ইরানিয়ান রেভলিউশনের চেষ্টা করছিল, ইরানিয়ান রেভলিউশন যে স্টেট ক্রিয়েট করার চেষ্টা করছিল, এটা নন হেগেনিয়ান স্টেট। আমরা এটা আরো পরিষ্কার, কারণ আমাদের ইসলাম, আমাদের উৎস আরো অনেক ইন্টারেস্টিং এবং আরো অনেক রিচ। আমরা একটা জেনুইন তাদের অল্টারনেটিভ দিতে পারবো। আচ্ছা, এইবার আমার প্রশ্নটা একটু সম্ভবত আপনার জন্য বা আমাদের সকলের জন্য একটু সেন্সিটিভ হবে এবং একটু আমি কি বলবো, একটু জটিল প্রশ্ন হবে। সেটা হচ্ছে যে আমরা যে একটা বিপ্লব করলাম, আমরা ডিফাইন করলাম যে বিপ্লব বা গণ অভ্যুত্থান যেটাই করি সেটা আমাদের উৎসে ফেরার একটা লড়াই, উৎসে ফেরার একটা আকাঙ্ক্ষা, এবং আমার রুহকে পুনরাবিষ্কার করার একটা আকাঙ্ক্ষা, এবং যেটা আসলে মডার্নিস্ট ওয়ার্ল্ডের বিরুদ্ধে একটা বিদ্রোহ, তাই তো? এইটুকু তো ঠিক আছে নাকি? ওকে, তাহলে এই বিপ্লবটাকে সংহত করার দায়িত্ব দিলাম তো সব মডার্নিস্টকে। প্রফেসর ইউনূস, উনার মন্ত্রিসভা, উনার উপদেষ্টা মন্ডলী সবাই তো মডার্নিস্ট। উনি কিভাবে তাহলে এই বিপ্লবের আত্মাকে সংরক্ষণ করবেন? আচ্ছা, প্রথমে আমরা বলি পিনাকিদা, যদি আমি একটু নিটপিকি হই, আমরা বিপ্লব করছি, হয়ে গেছে। কারণ বিপ্লব করতে গেলে, বিপ্লবের বাই ডেফিনিশন আমরা ডেফিনিশনে যাই, তাহলে আমার নতুন ক্ষমতা উৎপাদন করতে হবে। নতুন ক্ষমতা লেনিন আমাদের শিখেছে সেকেন্ড রেভলিউশনে। তাহলে আমার নতুন কনস্টিটিউশন লাগবে, নতুন রাষ্ট্র তৈরি করতে হবে। তো আমরা তো ওইদিকে গেলাম না, আমরা একটা অপরচুনিটি করলাম যে বিপ্লবের যে চেতনা, বিপ্লবের যে রূহ, ওকে টেক্সচুয়ালি আমার রাষ্ট্রের সংবিধান মানে কি, আমার কলিজা ছিঁড়ে যে আকাঙ্ক্ষা বেরোইছে সম্পূর্ণ এটাকে স্থাপিত করা। এই তো সংবিধান, তাই না? আমার এই মুহূর্তে সামাজিক সম্পর্কগুলো তো সংবিধানে আসবে। তো এই অপরচুনিটি মিস করে গেলাম, আমরা তো এখানে রাখতে পারলাম, নতুন রাষ্ট্র তৈরি করতে পারলাম না, ফলে এটা তো বিপ্লব হইল না, এটা আপরাইজিং এর মধ্যে থেকে গেল। আচ্ছা, তারপরে আপনার বাকি প্রশ্নে আসি, যে এটা তো আমরা দিলাম মডার্নিস্টদের। এখন যেটা হলো যে, হ্যাঁ, এটা আপনিও জানেন, আমিও জানি, যে কার্যনির্বাহ যারা করবে, হ্যাঁ, তারা তো ভিশনারি হবে না, তারা ফাংশনারি হবে। এরা কিন্তু ফাংশনারি, কিন্তু আমাদের মুশকিল হচ্ছে কি, এরা একটা জিনিস, আর আমরা এখনো ক্রাইসিস মোডে আসছি, আমাদের রাষ্ট্র এখনো সংহত হয়ে ওঠেনি। ক্রাইসিস আমরা কতগুলা ফাংশনারিকে দিতেই পারি একটা দায়িত্ব, এর মধ্যে যদি আমরা নিজেদের সংহত করে ফেলি, এই যে আলোচনা আমরা করতেছি, এই আলোচনা যদি আমরা এক্সিকিউশন থেকে নিয়ে যাই, কিছু প্রোগ্রাম তৈরি করা শুরু করি, হ্যাঁ, কারণ এইটা তো ইন্টারিম গভর্নমেন্ট, এর পরে আমাদের দায়িত্বগুলো কি হবে, এগুলো যদি আমরা কনক্রিট ভাবে ডিফাইন করতে পারি এবং এক্সিকিউশনে যেতে পারি, তাহলে মডার্নিস্টরা হাতে এটা থাকবে না, এক, অথবা মডার্নিস্টরা ট্রান্সফর্ম হবে। হ্যাঁ, কারণ একটা জিনিস আমার দাদি বলতো, যে ইফ ইউ স্ট্যান্ড ফর নাথিং ইউ ফল ফর এভরিথিং। মডার্নিস্ট তো কোনো বিশ্বাস নাই, ওরা তো ফাঁপা, ফলে ওদের যদি আপনি একটা বিশ্বাস দেন, ওরা আঁকড়ে ধরবে, ফলে ওরা ট্রান্সফর্ম হবে, আর যদি ট্রান্সফর্ম না হয়, টিকতে পারবে না, আমরা নিয়ে নিব। এটা আমার wishful thinking, এটা আমার স্বপ্ন, দেখি কতটুকু করতে পারি। এবার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দীর্ঘ আলোচনা করলাম। আমার মনে হয় যে আমার দর্শকেরা এবং পাঠকেরা একটা নতুন এভিনিউ, একটা নতুন উইন্ডো তাদের সামনে খুলে যাবে। আমরা আবার এই আলোচনাগুলো করব। আমরা আরেকটু আগাক, দেখা যাক যে কিভাবে ফাংশন করছে এবং আমরা আমাদের কালচারাল এজেন্ডাগুলোকে কিভাবে আমরা পার্সু করছি সামনে ফিউচারে, সেটার উপরে ভিত্তি করে আমরা আরেকটু সামনে এগোবো।
আপনাকে এই সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আর এবাদ আমার বাসায় প্যারিসে আপনার সাথে আড্ডা, সেটা আমি দারুণভাবে এনজয় করেছি এবং ফিউচারে আরেকটা আড্ডার আশায় আজকের অনুষ্ঠান, আজকের এপিসোড শেষ করছি। আপনাকে ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ। খোদা হাফেজ।